পারুলের কথা শোনার সঙ্গে সঙ্গে কালু ডাকাত তার হাতে একটি ম্যাপ ধরিয়ে দেয়। ম্যাপ দেখার সঙ্গে সঙ্গেই পারুল অবাক হয়ে যায়। আরে, এই ম্যাপটা দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, এটা তো অনেক কঠিন ব্যাপার। কি হলো, ম্যাপটা দেখে কিছু বুঝতে পারছিস নাকি শুধু শুধু ম্যাপটার দিকে তাকিয়ে আছিস? হ্যাঁ হ্যাঁ, বোঝার চেষ্টা করছি, আমাকে একটু সময় দাও। এরপর পারুল ভালোভাবে ম্যাপের দিকে লক্ষ্য করে দেখে সেখানে একটা ধাঁধা লেখা রয়েছে। ম্যাপে লেখা ছিল সেটা কোনো জিনিস যেটা জল খাওয়াতে পারে, কিন্তু তাকে উল্টো করে দিলে দিন হয়ে যায়। পারুল কিছু সময় পর্যন্ত সেটার উত্তর ভাবছিল। হ্যাঁ, এবারে বুঝতে পেরেছি এই ধাঁধার মানেটা কি হবে। এটার মানে হলো নদী। নদী মানুষকে জল খাওয়াতে পারে, আর নদীকে উল্টো করে লিখলে সেটা দিন হয়ে যায়। তার মানে এই নদীর ভেতরেই একটা গুহা রয়েছে যেখানে সমস্ত সম্পদের ভান্ডার আছে। তার মানে নদীর ভিতরে আমাদের ঘর খোঁজ করতে হবে? হ্যাঁ, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। এরপর পারুল ডাকাতদেরকে নিয়ে নদীর কাছে যায় এবং সেখানে জলের ভেতরে একটি গুহার দরজা দেখতে পায়। এবারে ভালো করে সেখানে দেখো, একটা গুহার দরজা দেখা যাচ্ছে, তার ভেতরেই ধনসম্পদের ভান্ডার পাওয়া যাবে। এরপর সকলে গুহার ভেতরে চলে যায়। আরে বাহ, এতদিন থেকে আমরা এই গুহার খোঁজ পেলাম না, কিন্তু এই মেয়েটা একবারই আমাদেরকে এখানে নিয়ে চলে এলো। মনে হচ্ছে মেয়েটা সত্যি সত্যি রাজকন্যা। তুই একদম ঠিক বলেছিস পদ্মা। কি রে মেয়েটা, এবার তাড়াতাড়ি আমাদেরকে সোনার ভান্ডারের কাছে নিয়ে চল, না হলে তোর জন্য ভালো হবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব, কিন্তু তোমাদেরকে সেখানে পৌঁছে দিলে আমি কি পাবো? সোনার ভান্ডার পেয়ে যাওয়ার পর আমরা তোকে ছেড়ে দেব, তারপর তুই নিজের রাজ্যে ফিরে যাস। আমরা তোর কোনো রকমেরই ক্ষতি করব না। এরপর পারুল আবার ম্যাপের দিকে তাকায় এবং দ্বিতীয় ধাঁধা পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, এক বাবা তার মেয়েকে একটা উপহার দিল এবং তাকে বলে দিল, খিদে পেলে খেয়ে নিও, পিপাসা পেলেও খেয়ে নিও এবং ঠান্ডা লাগলে আগুন জ্বালিয়ে নিও। পারুল সেই ধাঁধা নিয়ে কিছুক্ষণ চিন্তা করতে থাকে। আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি কর, বেশি দেরি করলে আমরা তোকে মেরে খেয়ে ফেলবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এই ধাঁধাটার উত্তরটাও পেয়ে গেছি। এবার আমার সঙ্গে চলো, এই গুহার মধ্যে যদি তোমরা কোথাও নারকেল দেখতে পাও তাহলে আমাকে জানাবে। পারুলের কথা মতো তিনজন ডাকাত গুহার মধ্যে ঘোরাঘুরি করতে শুরু করে এবং নারকেলের খোঁজ করতে থাকে। অনেক সময় পর্যন্ত খুঁজতে খুঁজতে কালু একটি নারকেল দেখতে পায়। আরে এই দেখো, এখানে একটা নারকেল পড়ে আছে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হয়েছে, এবার তাড়াতাড়ি নারকেলটা ভেঙে দাও। পারুলের কথা মতো কালু সেই নারকেলটি হাতে নিয়ে ভেঙে দেয়। নারকেল ভাঙার পর তার ভেতর থেকে তারা একটি চাবি পায়। চাবি? এবার এই চাবিটা নিয়ে আমরা কি করব? কি রে মেয়েটা, শুধু শুধু আমাদের সময় নষ্ট করিস না, ধন সম্পদ নিয়ে তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে সেখান পর্যন্ত পৌঁছে দেব, এবার তাড়াতাড়ি ম্যাপটা আমার হাতে দাও। পারুল আবার ডাকাতের কাছ থেকে ম্যাপ নিয়ে ভালোভাবে দেখতে শুরু করে। সে আবার একটি ধাঁধা দেখতে পায়। তৃতীয় ধাঁধাতে লেখা ছিল সেটা কোনো জিনিস যেটা জল খাওয়ানোর সঙ্গে সঙ্গে মারা যায়। এই প্রশ্নের উত্তর আমি বুঝতে পেরে গেছি, এর উত্তর হবে আগুন। এখানে কোথাও আগুন লেগে আছে, ওটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। পারুলের কথা মতো তিন ডাকাত আবার আগুনের খোঁজ করতে শুরু করে দেয়। কিছু সময় খোঁজাখুঁজি করার পর পদ্মা গুহার মধ্যে আগুন দেখতে পায়। আরে তাড়াতাড়ি এখানে এসো, এখানে আগুন লেগে রয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার সেই আগুনটা নিভিয়ে দাও। পারুলের কথা মতো পদ্মা সেই আগুন নিভিয়ে দেয় এবং আগুন নেভানোর সঙ্গে সঙ্গে গুহার একটি পাথর সরে গিয়ে দরজা দেখা দেয়। এই তো, আমরা দরজা পেয়ে গেছি। এবার নারকেলের ভেতর থেকে যে চাবিটা পাওয়া গিয়েছিল সেটা কাজে লাগবে এই দরজা খুলতে। সোনার ভান্ডার নিশ্চয়ই এই দরজার পেছনেই রয়েছে। এরপর সকলে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সকলে দেখে সেখানে অনেক বেশি পরিমাণে সোনা, হিরে এবং নানা রকমের মূল্যবান জিনিস পড়ে রয়েছে। ধনসম্পদের ভান্ডার খুঁজে পেয়ে সকলে অবাক হয়ে যায়। ইয়ে, সম্পদের ভান্ডার আমরা পেয়ে গেছি, এবার সারা জীবন আমরা সুখে দিন কাটাবো। আরে বাহ, সত্যি সত্যি আমরা সোনা আর হীরের ভান্ডার পেয়ে গেলাম। এই সবকিছুই আপনারা রাখতে পারেন, কিন্তু আপনাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে। আপনারা কথা দিন যে এখান থেকে যাওয়ার পর আপনারা কোনো রকমেরই আর খারাপ কাজ করবেন না, আর এই সমস্ত সম্পদ থেকে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন। আপনারা যদি খারাপ কাজ বন্ধ না করেন তাহলে কিন্তু আমি রাজা প্রতাপ সিংহের কাছে নালিশ করে দেব।
আরে হ্যাঁ রাজকন্যা, আপনি যেমনটা চাইছেন আমরা ঠিক তেমনটাই করব। তোমরা যেটা চাইছিলে সেটা পেয়ে গেছো, এবার আমি এখান থেকে চলে যাচ্ছি। রাজকন্যা, আপনি কিছুটা সোনা এবং হিরে নিজের সঙ্গে নিয়ে যান, আপনার কাজে লাগতে পারে। ডাকাত এই বলে একটি ছোট ব্যাগে করে কিছুটা সোনা হিরে দিয়ে পারুলকে দিয়ে দেয়। এরপর পারুল গুহা থেকে বাইরে বেরিয়ে জঙ্গলের রাস্তা থেকে হাঁটতে শুরু করে। অনেক দূর পর্যন্ত হাঁটার পর পারুলের প্রচন্ড খিদে পেয়ে যায়। এতটা হাঁটার পর আমার অনেক খিদে পেয়ে গেছে, কিন্তু এই জঙ্গলের ভেতরে ঢুকে খাবার খুঁজতে যাওয়া ঠিক হবে না। একবার অনেক কষ্টে সেই শাকচুন্নি বুড়ির হাত থেকে উদ্ধার পেয়েছি। পারুল এ সমস্ত কথা ভাবতে ভাবতে জঙ্গলের রাস্তা থেকে হাঁটছিল। এমন সময় রাস্তার উপরে সে একটি ফলের ঝোড়া দেখতে পায়। আরে, রাস্তার উপরে এতগুলো ফল কিভাবে এলো? এখান থেকে কিছুটা ফল খেয়ে নি, আর যাওয়ার সময় কয়েকটা ফল নিয়েও নেব। এরপর পারুল কয়েকটা ফল খেয়ে নেয় এবং ফলের ঝুড়ির পাশে বসে বিশ্রাম নিতে শুরু করে দেয়। অপরদিকে কমলার বাড়িতে জুলি যখন খাওয়া দাওয়া করছিল, এমন সময় কমলা বলে, আর কত খাবি? এত খেতে খেতে তুই মোটা হয়ে যাচ্ছিস, কেউ তোকে নিজের বাড়ির বউ করতে চাইবে না। আরে মা, পারুল এই বাড়িতে আর কোনোদিনও আসবে না, এটা ভেবে ভেবে আমার আরো বেশি খিদে পেয়ে যাচ্ছে। আচ্ছা মা, এতক্ষণ পর্যন্ত ডাকাতেরা তাকে মেরে ফেলেছে তো, সে যদি ডাকাতের হাত থেকে বেঁচে যায় তাহলে কি হবে? ডাকাতের হাত থেকে ছাড়া পেলে আর কোথায় যাবে? শুনেছি ডাকাতদের জায়গা যেখানে শেষ হয় সেখান থেকে কিছুটা দূরে পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা হীরের খনি আছে। সেখানকার মালিক সবাইকে বন্দি বানিয়ে হীরের খনিতে কাজে লাগিয়ে দেয়। সেখান থেকে বেঁচে পালানো সম্ভব নয়। তার মানে সেখানকার মালিক মানুষদেরকে চাকর বানিয়ে রাখে? হ্যাঁ, তারা আগে মানুষদেরকে নেশাওয়ালা ফল খাইয়ে অজ্ঞান করে দেয়, তারপর তাকে তুলে নিয়ে চলে যায় আর হীরের খনিতে কাজে লাগিয়ে দেয়। কমলা তার মেয়েকে এই সমস্ত কথা বলতে থাকে। অপরদিকে যখন পারুলের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে একটি হীরের খনিতে আছে এবং দুজন লোক তার সামনে দাঁড়িয়ে রয়েছে। কিরে মেয়েটা, তোকে একটা কথা বলছি, ভালো করে শুনে রাখ। যত বিশ্রাম করার আজকে করে নে, কাল থেকে তোকে বাকি লোকেদের সঙ্গে এই হীরের খনিতে খননের কাজ করতে হবে। আপনি নিজের লোভের জন্য এতগুলো মানুষকে চাকর বানিয়ে রেখেছেন, এটা ঠিক নয়। কি ঠিক আর কি ভুল এটা তুই আমাদেরকে শেখানোর চেষ্টা করিস না। বেশি চেঁচামেচি করলে তোকে মেরে এই খনিতেই পুঁতে ফেলবো। আর একটা কথা শোন, এখান থেকে পালানোর চেষ্টা করবি না, কারণ এখান থেকে দূর দূর পর্যন্ত আমাদের লোক পাহারা দিচ্ছে। পারুল অনেক বিপদে পড়ে গিয়েছিল। এখানে অনেকগুলো মানুষ দাস হয়ে দিনরাত পশুদের মতো পরিশ্রম করছিল। এসব দেখে পারুলের অনেক কষ্ট হয়। লোকটির চলে যাওয়ার পর পারুল যখন ঘুরে ঘুরে খনি দেখছিল, এমন সময় এক লোক এবং একজন বৃদ্ধ মহিলা তার কাছে আসে। তোমাকে দেখে তো কোনো রাজ পরিবারের মেয়ে মনে হচ্ছে। আমরা তোমার কাছে অনুরোধ করছি, আমাদেরকে এখান থেকে মুক্ত করো। 10 বছর হয়ে গেছে আমি নিজের ছেলের চেহারা দেখিনি। কয়েকদিন আগে এখান থেকে একজন পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এই সমস্ত গুন্ডা লোকেরা তাদেরকে জীবিত অবস্থায় মেরে ফেলেছে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ রাজকন্যা, কাকিমা একদম ঠিক বলছে। এখন পর্যন্ত এই গুন্ডারা 200 থেকেও বেশি মানুষকে মেরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার চলো। আজ এই গুন্ডারা বিনোদকে অনেক মেরেছে, তার চিকিৎসা করতে হবে। এরপর পারুল সেই বৃদ্ধ মহিলার সঙ্গে খনির পাশে একটি কুঁড়ে ঘরে যায়, যেখানে একটি লোক আহত অবস্থায় শুয়েছিল। লোকটির অবস্থা অনেক খারাপ ছিল এবং তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। তার গায়ে নানা রকমের ক্ষতের চিহ্ন ছিল। এরপর সেই বৃদ্ধ মহিলা তার হাতে কিছু নেয় এবং ধীরে ধীরে মন্ত্র পড়তে শুরু করে। কিছু সময় পর সেই বৃদ্ধ মহিলাটি তার হাতের জিনিস অসুস্থ লোকটির গায়ে লাগানোর সঙ্গে সঙ্গে হঠাৎ চমৎকার হয়ে যায় এবং লোকটি একেবারেই সুস্থ হয়ে ওঠে। তার সমস্ত ক্ষতের চিহ্ন উধাও হয়ে যায়। কাকিমা, আপনি বিনোদের শরীরে কি এমন লাগালেন যেটার পরে তার আঘাতের চিহ্নগুলো উধাও হয়ে গেল? আমরা পাহাড়ি লোকেরা এটাকে মৃত্যুঞ্জয় ওষুধ বলি। আমাদের কাছে একটা মন্ত্র আছে, সেটা পড়তে পড়তে এই ওষুধ লাগালে সমস্ত রকমের অসুস্থতা ভালো হয়ে যায়। তোমাকে দেখে অনেক ভালো মেয়ে মনে হচ্ছে, এসো আমি তোমাকে সেই মন্ত্রটা শিখিয়ে দিই। এরপর তুমি যে কোনো অসহায় মানুষের চিকিৎসা করতে পারবে। এরপর সেই বয়স্ক মহিলাটি পারুলকে মৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়ে দেয়। এরপর সেদিন রাতের বেলা পারুল কুঁড়ে ঘরে বসে কিছু ভাবতে শুরু করে। এখন আমাকে শুধু নিজের ব্যাপারেই ভাবলে চলবে না,
আমাকে সবার ব্যাপারে চিন্তা করতে হবে। এখানকার দুজন গুন্ডা মালিককে এখান থেকে অনেক দূরে পাঠাতে হবে। পরের দিন সকাল থেকে পারুল বাকি লোকেদের মতোই হিরে খননের কাজ করতে শুরু করে দেয়। সকলে যখন কাজ করছিল, কিছু সময় পর সেখানকার দুজন মালিক তাদের কাছে আসে। আজ কতগুলো হিরে পাওয়া গেল? বাবু, এখনো পর্যন্ত একটাও হিরে পাওয়া যায়নি। ভালো করে খননের কাজ কর, না হলে সবাইকে মেরে ফেলবো। সেই খনির মালিক যখন এ সমস্ত কথা বলছিল, এমন সময় পারুল জোরে জোরে হাসতে শুরু করে দেয়। এই বয়স্ক মহিলার উপরে চেঁচামেচি করলে হিরে পাওয়া যাবে না। তাছাড়া সারাদিন খননের কাজ করানোর পরে একটা দুটো হিরে পেলেই তোমরা খুশি হয়ে যাও। তার মানে তোমরা অনেক গরিব মানুষ। তুই কি বলতে চাইছিস? আমি এটাই বলতে চাইছি যে তোমরা যদি বেশি বেশি হিরে আর সোনা চাও, তাহলে আমার সঙ্গে চলো। আমি তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তোমরা যত হিরে আর সোনা নাও কখনোই শেষ হবে না। তুই কি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছিস? যা, চুপচাপ গিয়ে নিজের কাজ কর। আমি তোমাদেরকে মিথ্যা কথা বলছি না। তোমাদের যখন বিশ্বাস হচ্ছে না, তাহলে এই দেখো। এই বলে পারুল সেই গুহা থেকে আনা সোনা এবং হিরে খনির মালিকদেরকে দেখায়। আরে বাহ, এটা তো সত্যিকারের সোনা এবং হিরে। আমি সেখানে গিয়ে এগুলো পেয়েছি। তোমরা যদি আমার সঙ্গে সেখানে যাও, তাহলে আরো বেশি বেশি করে এই সমস্ত কিছু নিয়ে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে সেইখানে নিয়ে চল। এরপর পারুল সেই দুইজন লোককে সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতরে যেতে থাকে। জঙ্গলের অনেক গভীরে যাওয়ার পর এক জায়গায় গিয়ে পারুল দাঁড়িয়ে পড়ে। তারা কিছুক্ষণ দাঁড়ানোর পর সেখানে শাকচুন্নি বুড়ি আবার চলে আসে। আরে, তুই চলে এসেছিস? হ্যাঁ, আমি চলে এসেছি। আমি নিজের কথা মতো কাজ করেছি। এই নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এসব কি চলছে এখানে? তুই এখনো বুঝতে পারিসনি? তাহলে শোন, আমি তোকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। শাকচুন্নি এই বলে সেই রাতের কথা বলে, যখন সে পারুলকে খাওয়ার জন্য পাহাড়ের উপর নিয়ে গিয়েছিল। আমাকে মেরো না, আমি সত্যি বলছি। আমি তোমার জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবো। আমি যদি তোর উপর ভরসা করি, তাহলে আমাকে না খেয়ে মরতে হবে। আমি সত্যি বলছি বুড়িমা। তাছাড়া আমাকে খেলে তোমার ভালো লাগবে না। আমি তোমার জন্য লম্বা চওড়া মানুষ নিয়ে আসবো, তারপর তাকে তুমি খুব ভালোভাবে খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, তাহলে যা, এই পাহাড় থেকে নদীতে ঝাঁপ দিয়ে দে। নদীর স্রোতের সঙ্গে তুই কোথাও না কোথাও পৌঁছে যাবি, কিন্তু তুই নিজের প্রতিজ্ঞাটা ভুলে যাস না। তোকে আমার জন্য খাবার আনতেই হবে। এরপর পারুল নদীতে ঝাঁপ দিয়ে সেখান থেকে চলে যায়। শাকচুন্নির কাছ থেকে সব কথা শোনার পর লোকটি প্রচন্ড রেগে যায়। বাজে মেয়ে কোথাকার, তুই আমাদের সঙ্গে খুব খারাপ করেছিস। খারাপ লোকেদের সঙ্গে খারাপ কাজ করাটাই দরকার। তোমরা অনেক বছর থেকে গরিব লোকেদের উপরে অত্যাচার করছো। তোমাদের জন্য এটাই শাস্তি, যে এই শাকচুন্নি তোমাদেরকে খেয়ে নিক। যা পারুল, তুই এবার এখান থেকে চলে যা। তুই নিজের কথা রেখেছিস, সেটা দেখে আমি অনেক খুশি হলাম। এবার এই রাস্তা থেকে সোজা পথ ধরে চলে যা। অনেক দূর যাওয়ার পর একটা পাহাড় দেখতে পাবি। সেটা পার করলে জমিদার রাঘবের গ্রাম পড়বে। সেই জমিদার তোকে কাজে রেখে নেবে। শাকচুন্নি এই বলে দুইজন লোককে দড়ি দিয়ে বেঁধে নিজের সঙ্গে নিয়ে যায়। অপরদিকে পারুল তার কথা মতো জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করে। পারুল রাতের অন্ধকারে জমিদার রাঘবের গ্রামে পৌঁছে যায়। পারুলকে গ্রামে আসতে দেখে দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। মনে হচ্ছে এই মেয়েটা সেই চোর গ্রাম থেকে এসেছে। তুই একদম ঠিক বলেছিস ভাই, এই মেয়েটাকে আমি কোনোদিন এই গ্রামে দেখিনি। তাই তো বলছি, আমার মনে হচ্ছে এই মেয়েটা চুরি করার জন্য সেই চোরেদের গ্রাম থেকে এসেছে। কিন্তু এত সুন্দর মেয়ে কিভাবে চোর হতে পারে? আমার তো মনে হয় মেয়েটা ভালো মেয়ে। তুই পাগল হয়ে গেছিস ভাই। ভালো হোক আর খারাপ হোক, তাতে কিছু যায় আসে না। এই মেয়েটা জানে না জমিদারের লোক একে তুলে নিয়ে চলে যাবে। বেচারা মেয়েটা এখানে কি করতে এলো কে জানে। সবাই পারুলকে নিয়ে নানা রকমের কথা বলতে থাকে। অপরদিকে পরের দিন সকালে কমলাদের বাড়িতে জুলি ঘর পরিষ্কার করতে করতে বলে, মা, আমি এতগুলো কাজ করতে পারবো না। তুমি বাড়িতে একটা চাকর রেখে নাও। বাড়ির কাজ তুই না করলে আর কে করবে? আমার বয়স হয়ে যাচ্ছে, আমি এত কাজ একা করতে পারবো না। আমি তো বলছি বাড়িতে একটা চাকর রাখতে। তোর বাবা আমাদেরকে খাওয়া দাওয়ার টাকা ঠিকভাবে দিতে পারছে না, আর তুই বলছিস চাকর রাখার কথা? যা যা, বেশি কথা না বলে চুপচাপ বাড়ির কাজগুলো কর। আচ্ছা মা, ওই সমস্ত কথা ছাড়ো। এবার এটা বলো,
এখন পর্যন্ত পারুল কি সেই হীরের খনির চাকর হয়ে গেছে? আমার তো মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। সেখানে হয়তো সে ঠিক মতো খেতেও পারছে না। যা হয়েছে খুব ভালোই হয়েছে। কিন্তু মা, পারুল যদি সেখান থেকেও পালিয়ে যায়? আরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পারুল যদি সেখান থেকে পালিয়ে যায় তাহলে তাকে পাহাড় পার করে সেই জমিদার রাঘবের গ্রামেই যেতে হবে। জমিদারের লোকেরা তাকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে বন্দি করে জেলের মধ্যে ভরে দেবে। তারা যদি তাকে বন্দি না করে তাহলে কি হবে? এটা হতেই পারে না। পারুলের মুখে আমাদের গ্রামের নাম শোনার সঙ্গে সঙ্গেই তারা তাকে চেন দিয়ে বেঁধে জেলের মধ্যে ভরে দেবে। তারপর সারা জীবন তাকে বন্দি হয়েই থাকতে হবে। কমলা এবং তার মেয়ে এই সমস্ত কথা আলোচনা করতে থাকে। অপরদিকে জমিদারের কিছু লোক পারুলকে নিয়ে জমিদারের বাড়িতে পৌঁছায়। জমিদার বাবু, আমি কোনো রকমেরই খারাপ কাজ করিনি। আমি তো এখানে। চুপ করো তুমি। তোমাদের গ্রামের মানুষেরা এটাই বলে যে তারা কিছু ভুল করেনি, কিন্তু সব সময় তারা এখান থেকে দামি দামি জিনিস চুরি করে নেয়। না, আমি তোমার উপর বিশ্বাস করতে পারবো না। যুগ যুগ ধরে আমাদের এই নিয়মটা চলে আসছে যে তোমাদের গ্রাম থেকে কোনো মানুষ এখানে এলে আমরা তাকে বন্দি করে কারাগারে আটক করে রাখি। যাও দারোয়ান, মেয়েটাকে নিয়ে যাও আর কারাগারে বন্দি করে দাও। না জমিদার বাবু, এরকম করবেন না। আপনি আমাকে ভুল ভাবছেন। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই মুহূর্তে মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাও। জমিদারের আদেশ মতো একজন লোক পারুলকে নিয়ে যায় এবং কারাগারে বন্দি করে দেয়। পারুল প্রচন্ড চিন্তিত হয়ে গিয়েছিল এবং নিজের বাবার কথা মনে করে জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে দেয়। বাবা, জানি না আমি কবে তোমার সঙ্গে দেখা করতে পারবো। আমার সঙ্গে এসব কেন হচ্ছে? নাগ দেবতা, আমার রক্ষা করো। এখান থেকে বাইরে বেরোতে আমার সাহায্য করো। পারুল কারাগারের ভেতরে বসে এসব কথা ভাবছিল। এমন সময় সে দুজন দারোয়ানের কথা শুনতে পায়। আমার মনে হয় না মেম সাহেব আর সুস্থ হবে। তার সময় শেষ হয়ে গেছে। কি করে বেঁচে থাকবে? জমিদার বাবু কত বড় বড় ডাক্তার ডেকে নিজের বউয়ের চিকিৎসা করিয়েছেন, তারা কেউ মেম সাহেবের রোগ ধরতে পারল না। সব ডাক্তারেরা হার মেনে নিয়েছে। এবার মেম সাহেবকে আর কেউ বাঁচাতে পারবে না। ওটাই তো ব্যাপার। বেচারা জমিদার বাবুর কাছে টাকা পয়সা কোনো জিনিসের অভাব নেই, কিন্তু এত কিছুর পরেও সে নিজের বউকে বাঁচাতে পারছে না। দেখুন, আপনাদের কথা আমি শুনতে পেয়েছি। জমিদার বাবুর বউকে আমি সুস্থ করতে পারবো। আপনারা দয়া করে আমাকে তার কাছে নিয়ে চলুন। তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমাদেরকে পাগল ভেবেছিস? আমরা এত সহজে তোকে ছেড়ে দেব যাতে তুই সারা রাতের মধ্যে এখান থেকে সবকিছু চুরি করে পালাতে পারিস? চুপ করে ভিতরে বসে থাক। আপনারা আমার কথায় বিশ্বাস করুন। আপনারা গিয়ে জমিদার বাবুকে বলুন আমি তার স্ত্রীকে সুস্থ করতে পারবো। আমার কাছে তার চিকিৎসার ওষুধ রয়েছে। না, তোমার কথায় আমরা জমিদার বাবুর কাছে যাব না। ঠিক আছে, যাবে না যখন, তাহলে আমার একটা কথা শুনে রাখো। জমিদার বাবুর স্ত্রী মারা গেলে আমি সকলকে বলে দেব যে তোমরা দুজনে ইচ্ছে করে আমাকে তার চিকিৎসা করতে দাওনি, আর তোমাদের জন্যই তার স্ত্রী মারা গেছে। তারপর তোমরা জমিদার বাবুর শাস্তি বুঝে নিও। পারুলের কথা শুনে দারোয়ানরা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং জমিদার রাঘবের কাছে গিয়ে সমস্ত কথা জানায়। না, মেয়েটা মিথ্যে কথা বলছে। মেয়েটা একজন চোর। সে শুধু বাহানা করে কারাগার থেকে বাইরে আসার চেষ্টা করছে। তার কথা বিশ্বাস করা ঠিক হবে না। জমিদার এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পাশে বসে থাকা এক ডাক্তার তাকে বলে, দেখুন জমিদার বাবু, আমরা মেম সাহেবকে ঠিক করার যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু আমরা কেউ তাকে সুস্থ করতে পারিনি। আমার মনে হয় মেয়েটাকে একটা সুযোগ দেওয়া দরকার। যদি তার কাছে সত্যি কোনো রকম ওষুধ থাকে তাহলে মেম সাহেব সুস্থ হয়ে যেতে পারে। আপনার যখন এটাই মনে হচ্ছে তাহলে ঠিক আছে, আমি মেয়েটাকে একটা সুযোগ দেব। যাও দারোয়ান, তুমি গিয়ে মেয়েটাকে নিয়ে এসো। এরপর দারোয়ান পারুলের কাছে যায় এবং তাকে কারাগার থেকে মুক্ত করে জমিদারের বউয়ের কাছে নিয়ে আসে। জমিদারের বউয়ের কাছে এসে পারুল নিজের ব্যাগ থেকে একটি গাছের শিকড় বার করে এবং সেই বয়স্ক মহিলার থেকে শেখা মৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়া শেষ হলে পারুল সেই গাছের শিকড় নিয়ে জমিদারের বউয়ের সারা শরীরে লাগিয়ে দেয়। এবার কি মেম সাহেব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, এখনই আপনাদের মেম সাহেব ঠিক হয়ে যাবে। আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকুন। পারুল এবং বাকি সকলে জমিদারের বউয়ের সুস্থ হওয়ার অপেক্ষা করছিল, কিন্তু 2 ঘন্টা কেটে যাওয়ার পরেও জমিদারের বউয়ের জ্ঞান ফেরে না। এই মেয়েটা মিথ্যেবাদী। দারোয়ান, মেয়েটাকে নিয়ে যাও আর কারাগারে বন্দি করে দাও। কাল সকালে আমি মেয়েটাকে ফাঁসির শাস্তি দেব। মেয়েটা আমাদের সঙ্গে ধোঁকা করেছে। জমিদার বাবু, আমি সবকিছু ঠিকঠাক ভাবেই করেছি।
আপনি আমার কথা শুনুন, আমাকে এভাবে কারাগারে দেবেন না। জমিদার বাবু, আমি আপনার পায়ে পড়ছি। এরপর দারোয়ান আবার পারুলকে নিয়ে যায় এবং কারাগারে বন্দি করে দেয়। কাল তোকে ফাঁসির শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। শুধু শুধু আমাদের সঙ্গে নাটক করার চেষ্টা করেছিলি, এবার তোকে শাস্তি পেতে হবে। দারোয়ান এই বলে সেখান থেকে চলে যায়। দারোয়ানের কথা শুনে পারুল অনেক দুঃখী হয়ে যায়। সেই বৃদ্ধ মহিলা যেমন ভাবে বলেছিল আমি তো ঠিক তেমন ভাবেই কাজ করেছি, কিন্তু এর পরেও মেম সাহেব ঠিক হলো না কেন? তাহলে কি কাল সত্যি সত্যি জমিদার বাবু আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন? এরপর পারুল কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে। অপরদিকে জমিদার বাবুও তার বউয়ের সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জমিদার রাঘব যখন শুয়েছিল, এমন সময় কেউ তার দরজায় ধাক্কা দেয়। এরপর জমিদার বাবু প্রচন্ড রেগে গিয়ে দরজার কাছে যায়, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।